598 পেজ তো, পেজ নাম্বার 598। বেশ, আমাদের পরের কোশ্চেন কি? সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি আছে? ধরে দিকে দেখাও। একটি অংশীদারি ব্যবসায় আনোয়ার, অমর ও ডেভিডের নিয়োজিত মূলধন অনুপাত 3:2:5 হলে তাদের মধ্যে লভ্যাংশ বণ্টিত হবে 5:2 অনুপাতে। এটা সত্য না মিথ্যা? কে কে পারবে? সত্য না মিথ্যা? উত্তর হচ্ছে এটা মিথ্যা। এটা মিথ্যা। কেন মিথ্যা? অংশীদারি ব্যবসাতে মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতে সমান হয়। অংশীদারি ব্যবসায় মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতে সমান হবে। তার মানে এই যা মূলধন অনুপাত ছিল সেটাই যদি লভ্যাংশের অনুপাত থাকতো তাহলে অঙ্কটা ঠিক হতো। কথা বুঝতে পেরেছি? বেশ, এরপরে সব অনুবন্ধী করণী হলো করণীয় নির্দেশক উৎপাদক। এটা সত্য, এটা ট্রু। সব অনুবন্ধী করণীয় নির্দেশক উৎপাদক। কেন? কারণ ওই যে অনুবন্ধীকরণে দুটো অনুবন্ধীকরণের গুণফল কি হয়? সবসময় মূলদ সংখ্যা। দুটি অনুবন্ধীকরণের গুণফল সবসময় কি হয়? মূলদ সংখ্যা হয়। ঠিকই আছে। একটি বৃত্তের জ্যায়ের সংখ্যা সসীম। সত্য না মিথ্যা? মিথ্যা। কি করে বুঝলি? অসীম। এই একটা বৃত্ত আছে, এটা কি জিনিস শিবম? যা বলবো। এটা কি বলবো? যা বলবো। এটা কি বলবো? যা। এরকম কটা যা আঁকলাম আমি? এখানে ছখানা এঁকেছি, এর মাঝখানে আরো আঁকা যাবে না? মানে অসংখ্য হবে। তাহলে এখানে যেটা সসীম এটা তাহলে মিথ্যা, ফলস। sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান কত? 2 বলেছে। sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান 2, এটা সত্য হবে। sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান 2, এটা সত্য। আচ্ছা, এখানে যেটা বললাম sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান কত? 2, এটা সত্য। সত্য হবে না, এটা এটা মিথ্যা হবে, এটা ফলস। এবার এটা ফলস। সত্য সত্য কখন হবে? এই sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার মান যদি 1 হতো তাহলে সত্য হতো। 1 হলে সত্য। কারণ দেখো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab করলাম। এই যে 2 sin আলফা cos আলফা এইটুকুনটাকে লেখা যাবে কত? sin 2 আলফা লেখা যাবে। sin থিটার সর্বোচ্চ মান কত হয়? 1 হয়। এই অংশটা তো পূর্ণবর্গ রাশি। পূর্ণবর্গ রাশির সবচেয়ে কম মান 0 হবে। মানে এটা যদি বাদ দিই, এই যে sin 2 আলফা, এই 2 আলফাটাকে থিটা মনে করো। এটা যদি 1 থাকতো তাহলে সত্য হতো। এটা যদি 1 থাকতো তাহলে সত্য হতো। আর এরপরে কি হচ্ছে? x1 x2 x3 x200 এই তথ্যের মানগুলি ঊর্ধ্বক্রমে সাজালে মধ্যমা হবে কত? x 99 প্লাস x 100/2। দেখো এখানে এখানে পদ সংখ্যা কত আছে? জোড়। পদ যখন জোড় থাকে তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি ছিল? মধ্যমা এই যে x তোমার n/2 তম পদ, মধ্যমা হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাজিত 2। এটা হচ্ছে আমার কি? মধ্যমা নির্ণয় সূত্র। মধ্যমা নির্ণয় সূত্র এটা কখন? যখন তোমার পদ সংখ্যা জোড় থাকে। জোড় সংখ্যক যদি পদ থাকে
তাহলে মধ্যমান নির্ণয় সূত্র এটা n/2, n যখন জোড় হয় n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, এখানে কতগুলো পদ আছে 200, মানে জোড় সংখ্যক পদ আছে। তাহলে মধ্যমান নির্ণয় সূত্র কি হবে, মানে 200/2, 200/2 মানে 100 তম পদ প্লাস আর কি হবে 200/2 প্লাস 1 101 তম পদ। তাহলে এখানে এটা কি আছে, সেটা কি আছে, নেই, এটা মিথ্যা হবে, ফলস। বুঝা গেছে? এটা তো যদি x, এটা কখন সত্য হতো, যদি x 100 প্লাস x 101/2 হলে পরে এটা সত্য হতো। এটা যদি থাকতো তাহলে সত্য হতো। x 100 মানে এই যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 মানে 101 তম পদ বাই 2, ওটা হলে সত্য হতো। বুঝা গেছে? এই অঙ্কটা আমাদের 5 নম্বর নয়, এটা 6 নম্বরে আছে, এটা 6 নম্বরে, এটা হয়ে গেছে। এবার 5 নম্বরে একটা অঙ্ক ছিল, 3 দাগের 5 নম্বরে। 3 দাগের 5 নম্বরে কি আছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আছে নাকি, হ্যাঁ শঙ্কু শঙ্কু কি বলছে, ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ অর্ধেক, ভূমিতলের ব্যাসার্ধ অর্ধেক বলেছে, ভূমিতলের ব্যাসার্ধ অর্ধেক, অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে, হ্যাঁ হ্যাঁ উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন একই হবে। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন একই থাকে। এটা সত্য না মিথ্যা বলতে বলেছে, এদিকে দেখো, কথা বন্ধ। এটা একটা শঙ্কু আছে, এই শঙ্কুটার ভূমিতলের ব্যাসার্ধ, এই শঙ্কুটার ভূমিতলের ব্যাসার্ধ মনে করো r, আর এই উচ্চতা হচ্ছে h, তাহলে আয়তন কত, 1/3 পাই r স্কয়ার h। যদি এটা শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর উচ্চতা h হয়, তার আয়তন এটা। এবার যদি কি হয়, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধটা অর্ধেক হয়ে যাবে, উচ্চতাটা দ্বিগুণ হয়ে যাবে। ভূমিতলের ব্যাসার্ধটা অর্ধেক মানে এটা হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, নজরের দিকে, নজরের দিকে, ব্যাসার্ধটা হয়ে গেল r/2, উচ্চতা হয়ে যাবে কত, 2h। তাহলে আয়তন কত, 1/3 পাই r স্কয়ার, r/2 তার হোল স্কয়ার ইনটু h এর জায়গায় 2h। এটা নতুন আয়তন হবে তো? হ্যাঁ স্যার। তাহলে এটা সরল করলে কত হবে, 1/3 পাই r স্কয়ার বাই 4 ইনটু 2h, এই 2 এর সঙ্গে এটা 2 করে দিলাম, তাহলে কত হচ্ছে এটা, 1/6 পাই r স্কয়ার h। তাহলে এক হলো কি, তাহলে এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। ভূমিতলের ব্যাসার্ধ অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করলে আয়তন সমান, এটা মিথ্যা হবে, অসমান হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে আয়তন। 8% হার চক্রবৃদ্ধি সুদে 4 দাগের অঙ্কগুলো 2 নম্বর করে থাকে, প্রত্যেকটা অঙ্কে রাফ করতেই হবে, রাফ না করলে পরে পুরো নম্বর 2 এ 2 দেবে না। হ্যাঁ, কি আছে কোশ্চেনটা, 8% হার চক্রবৃদ্ধি সুদে r% হার, r% হার চক্রবৃদ্ধি সুদে, চক্রবৃদ্ধি সুদে, তারপর কোন মূলধন 4 বছরে দ্বিগুণ হলে, কোন মূলধন 8 বছর 8 বছর দ্বিগুণ হলে, মূলধন, মূলধন 8 বছরে দ্বিগুণ হলে, 4 গুণ হবে কত বছর, দ্বিগুণ হলে 4 গুণ হবে, 4 গুণ হবে ড্যাশ বছরে, কত বছরে সেটা বার করবে, উত্তরটা বার করবে। আচ্ছা দেখো,
কোন মূলধন 8 বছরের দ্বিগুণ, এখানে ঘটনাটা এরকম 2p শুধু আসল p into 1 plus r by 100 whole to the power 8। কোন মূলধন 8 বছরের দ্বিগুণ হচ্ছে, এটা তো সুদ আসল বের করার সূত্র। মানে সুদে আসলে যদি আসল p টাকা হয়, সুদ আসল 2p টাকা হবে। তাহলে এটা থেকে এটা কেটে দিলাম, 2 equal to 1 plus r by 100 whole to the power 8। এবার এখানে কি বলছে, ওই যে কোন মূলধন 8 বছরের দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? 4 গুণ হবে মানে কি সুদে আসলে 4 গুণ হবে, সুদে আসলে 4 গুণ। একটা কাজ করছি, এদিকে 2 এর উপরে স্কয়ার করি, 1 প্লাস r বাই 100। এবার এখানেও কি করি, হোল স্কয়ার করি। বাঁদিকে স্কয়ার করলাম, ডান দিকেও স্কয়ার করব। বাঁদিকে স্কয়ার করলাম, ডান দিকে স্কয়ার করলাম। এই 2 এর উপরে স্কয়ার মানে 4 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার কত? 8 দুগুণ 16। কি করলাম, এটা তো প্রথম সম্পর্ক বুঝেছি, তারপরে p টা কেটে দিয়ে দুদিকে হোল স্কয়ার করলাম, হোল স্কয়ার করে 4 পেয়েছি। এরপরের লাইনে কি করি, এখানে 4p ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 16। এবার কি দেখতে পাচ্ছি, এটা p মূলধন 4p হচ্ছে 4 গুণ হয়ে যাচ্ছে কত বছরে? 16 বছরে। 16 বছর হচ্ছে না? তাহলে এখানে কত হবে? 16 বছর। বুঝা গেছে? অল্প না পুরো? পুরো। 4 এর থেকে 2 নম্বর কোশ্চেন করবে। 4 এর থেকে 2, হ্যাঁ? অশোক 5000 টাকা 3 মাস, হ্যাঁ। সুনীল 3000 টাকা 5 মাসের জন্য কোনো ব্যবসায় নিয়োজিত করলে প্রাপ্য লাভ্যাংশের অনুপাত কত হবে? হ্যাঁ, অশোক 5000 টাকা 3 মাস, এবং আরেকটাকে অশোক 5000 টাকা 3 মাস, আরেকটা সুনীল 3000 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশের অনুপাত দেখ কত হবে। 1 মাস হিসাবে অশোকের মূলধন কত হবে? 1 মাস হিসাবে অশোকের মূলধন 5000 গুণন 3, আর 1 মাস হিসাবে সুনীলের মূলধন কত হবে? 3000 গুণন 5। এটা তাহলে কত হবে? আসলে 1:1 হয়ে যাবে। 3 5 15 15000, এখানেও 15000 হবে। এটা 1:1। বুঝা গেছে? এটা কি 1 মাস হিসেবে মূলধন করার জন্য এটা হবে। 4 এর থেকে 3 নম্বর, 4 এর থেকে 3 নম্বর, m এর কোন মানের জন্য, m এর কোন মানের জন্য, কোন মানের জন্য, তারপর হ্যাঁ m minus 3 x স্কয়ার হোল, m minus 3 হোল স্কয়ার, না m minus 3 x স্কয়ার, মানে ওটার পাশে x স্কয়ার, স্যার m minus 3 x স্কয়ার, m minus 3 into x স্কয়ার, x স্কয়ার পাশে, ওটা ঠিকই আছে। m minus 3x স্কয়ার বলো না স্যার ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটে আছে m minus 3 টা ব্র্যাকেটে আছে, m minus 3 এবার x স্কয়ার, x স্কয়ার এরকম, হ্যাঁ কি বলছেন? প্লাস 7x minus 9 equal to plus 7x plus 9 minus 9 equal to
7x minus 9 equal to 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। m এর কোন মানের জন্য এত দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। m এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যদি x স্কয়ারের সহগটা না থাকে। x স্কয়ারের সহগ না থাকলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এটা m minus 2 into x square plus 7x minus 9 equal to 0 দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না যদি m minus 2 equal to 0 হয়, অর্থাৎ m সমান 2 হয়। m minus 3 আছে, তাহলে এখানে 3 হবে। m minus 3 m সমান 3 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। m এর জায়গায় যদি 3 বসানো যায় তাহলে x স্কয়ারটা থাকবেই না। তাহলে যেটা আমাকে মুখস্থ রাখতে হবে, একটি দ্বিঘাত সমীকরণে এখানে অঙ্কটা ছিল m এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হতে গেলে x স্কয়ারের সহগ থাকতে হবে। দ্বিঘাত সমীকরণ হতে গেলে x স্কয়ারের সহগ, আর দ্বিঘাত সমীকরণ হবে না কখন? যদি x স্কয়ার সমান না থাকে। x স্কয়ারের সহগ না থাকলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এত দ্বিঘাত সমীকরণ হবে না যদি এই যে m minus 3 সমান 0 হয়, অর্থাৎ x স্কয়ারের সহগটা সমান 0, m এর মান 3। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ হতে গেলে এটা 0 হবে না। x স্কয়ারের সহগটা 0 হবে না। x minus a is to x minus b যে 4 নম্বর আছে x minus a হ্যাঁ is to is to x minus b x minus b এর দ্বিঘাত is to আছে নাকি? তারপরে দ্বিগুণানুপাত যাই হোক a is to b হলে x এর মান নির্ণয় করতে বুঝতে পারলাম না কোশ্চেন দেখি। দ্বিগুণানুপাত আরে এটা তুই উচ্চারণ কর। দ্বিগানুপাত x minus a is to x minus b এর দ্বিগুণানুপাত মানে ডুপ্লিকেট রেশিও a is to b এর দ্বিগুণানুপাত a is to b হলে x এর মান নির্ণয় করো। এদিকে দেখো, তার মানে প্রশ্নানুসারে এটা বলেছে x minus a হোল স্কয়ার বাই x minus b হোল স্কয়ার, এটা সমান a বাই b। দ্বিগুণ অনুপাত মানে এই অনুপাতের পদগুলোর স্কয়ার করতে হবে। স্কয়ার করলে পরে সেটা a is to a বাই b হবে। সেখান থেকে কি হচ্ছে x এর মান নির্ণয় করো। একটা কথা শোনো, এদিকে দেখ, a is to b এর দ্বিগুণানুপাত দ্বিগুণানুপাত হচ্ছে a স্কয়ার is to b স্কয়ার। দ্বিগুণানুপাত হলো a স্কয়ার is to b স্কয়ার। তাহলে এই অঙ্কটা কি ছিল? x minus a by x minus a is to x minus b এর দ্বিগুণানুপাত ছিল a by b। তাহলে আমি প্রশ্ন হিসেবে লিখতে পারি, মানে এই যে স্কয়ার নিয়ম অনুসারে দ্বিগুণানুপাত হলে পরে প্রথমটা স্কয়ার ইজ টু দ্বিতীয়টা স্কয়ার, দ্বিগুণানুপাত হলে পরে কিউব হতো।
তাহলে এটা করলাম। এবার a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙলাম, কোণাকুণি গুণ করলাম। সমান চিহ্ন দুই থেকে সমচিহ্ন যদি সমপদ কেটে দেওয়া যাবে, 2x এর বিটা কেটে দিলাম দুই দিক থেকে, সমান চিহ্ন দুই দিক থেকে সমচিহ্ন যদি সমপদ কেটে দিলাম, কাটার পরে কি করলাম, এই যে x স্কয়ার গুলোকে একদিকে আনলাম, এখানে x স্কয়ারটা বাদিকে আনলাম চিহ্ন বদল করে, আর এখানে x স্কয়ার ছিল, x স্কয়ার কমন নিলে এখানে b মাইনাস a হবে, আর বাকি x বর্জিত অংশটা ডান দিকে নিয়ে চলে যাওয়া হলো, কমন নেওয়া হলো, কেটে যাচ্ছে। তাহলে x এর মান x স্কয়ার সমান ab আছে, x সমান প্লাস মাইনাস √ ab হবে। পরের অঙ্কটা কি আছে, এটা 4 এর থেকে 4 নম্বর তো, হ্যাঁ 4 এর থেকে 5 নম্বরে কি আছে, একটি বৃত্তে যা ও একটি বৃত্তের জ্যা, 42 সেমি একটি বৃত্তের জ্যা 42 সেমি, দাঁড়াও এই যে দেখো, একটা বৃত্তের জ্যা 42 সেন্টিমিটার, কি বলতো তারপর জ্যাটি 30 ডিগ্রি বৃত্তস্থ কোণ তৈরি করেছে। জ্যাটি 30 ডিগ্রি বৃত্তস্থ কোণ তৈরি করেছে, 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করেছে, এরকম ব্যাসের তৈরি জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করেছে। কি কি বের করতে বলেছে, এই কি বের করতে বলেছে, ব্যাসের দৈর্ঘ্য একটি বৃত্তের জ্যা হচ্ছে 42 সেন্টিমিটার, জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করেছে, এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, এটা হচ্ছে ব্যাস। এই কোণটা 30 ডিগ্রি হবে, এটা 30, এদিকে দেখো অঙ্কটা, এটা ছিল 42 জ্যা ছিল, এই বৃত্তাংশস্থ কোণ 30 ডিগ্রি, বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, এটা ব্যাস আঁকলাম, মনে করো AB টা হলো বৃত্তটার ব্যাস, আর AC টা ছিল হচ্ছে জ্যা, একই বৃত্তাংশস্থ কোণের মান সমান, এই কোণটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি, এই কোণটা কত, যেহেতু এটা AB টা ব্যাস, এই কোণটা 90 ডিগ্রি হবে। ABC সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই, এই যে ABC সমকোণী ত্রিভুজটা আছে, এর এই কোণটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের দূরের বাহুটা কি, অতিভুজ। এবার এই যে 30 ডিগ্রি কোণটা আছে, এই 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে, 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে AC বাহুটার কি হবে, এই 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে AC বাহুটা কি হলো, লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহু লম্ব, 42 সেমি, 42 সেমি বাই ব্যাস, এটা সমান কত হবে, লম্ব বাই অতিভুজ, sin থিটা হবে না, লম্ব বাই অতিভুজ sin থিটা, তো এই যে ABC সমকোণী ত্রিভুজ একমত, কারণ AB টা ব্যাস বলেছে, AB যখন ব্যাস তাহলে অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করবে, এটা ACB কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, আর একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এই কোণটা 30 ডিগ্রি হলে এখানকার কোণটা কত, 30 ডিগ্রি হবে, তাহলে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে AC টা কি হবে, বল লম্ব, সূক্ষ্ম কোণের দূরের বাহুকে লম্ব বলে, আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, আর লম্ব বাই অতিভুজ মানে কি, sin থিটা, sin 30। এবার এখানে আমরা কি করব, 42 সেমি ভাজিত ব্যাস, sin 30 এর মান কত, হাফ, sin 30 এর মান হাফ, কোণাকুণি গুণ করলে কি হবে, 84 সেন্টিমিটার, এইটা তুমি করো, 84 সেন্টিমিটার সমান হচ্ছে ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য কত, 84 সেন্টিমিটার, বোঝা গেছে।
4 থেকে 6 4 থেকে 6 একটা চিত্র আঁকা আছে। এটা বৃত্ত এ ও বি, এটা ওডি, এখানে সি আছে, ডি আছে, এখানে ই আছে। আর কি দেওয়া আছে? এই কোণটা 50 ডিগ্রি বলা আছে, এই কোণটা 140 ডিগ্রি বলা আছে। বিইডি কোণটা কত? বিইডি এই কোণটা জানতে চাইছে। ওটা দিকে দেখো, এই ছবিটা দেওয়া আছে, বিইডি কোণটা জানতে চাইছে। আচ্ছা, এই যে কোণটা আছে, এই কোণটা কত ডিগ্রি হবে? মজার দিকে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা কত ডিগ্রি হবে শিবম? ওটা ওটা ওই 30 ডিগ্রি ওই 90 ডিগ্রি 90 ডিগ্রি, 40 ডিগ্রি। কেন 40 ডিগ্রি হবে? 180 ডিগ্রি হয় ওটা সরল রেখা। একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা দণ্ডায়মান, এরকম দণ্ডায়মান হলে সন্নিহিত কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি হয়। একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখাংশ দণ্ডায়মান হলে সন্নিহিত কোণগুলোর সমষ্টি 100। তাহলে এই কোণটা যদি 140 হয়, এই কোণটা কত হবে? শুধু 40 হবে, কারণ দুটো কোণের যোগফল 180 হবে। দুটো কোণের যোগফল 180। বেশ, এবার বৃত্তস্থ চতুর্ভুজ আমার এই কোণটা বার করতে হবে। তো চলো চিন্তা করো, এদিকে দেখো, যদি আমি এই বি এর সঙ্গে বি কে যোগ করে দিই, ডি এর সঙ্গে বি কে যোগ করলাম, আমার এই কোণটা আসলে চাইছে, আমি ডি এর সঙ্গে বি কে যোগ করলাম করি। এবার এই যে ও বি ডি, এটা কি রকম ত্রিভুজ? ও বি ডি ত্রিভুজটা কেমন? ও বি ডি এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে ও বি আর ওডি টা সমান আছে, ও বি আর ওডি সমান, দুটোই তো ব্যাসার্ধ। এখানে ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওটা হলো বৃত্তের কেন্দ্র। তাহলে একটি ত্রিভুজের দুটি বাহু সমান থাকলে সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ কি হয়? সমান হয়। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এখানে আরেকটা আমাদের সূত্র মুখস্থ থাকার কথা, এই কোণটা 70 ডিগ্রি হয়ে যাবে। এটা 70, এটা 70, 70 70 140, আর এটা হচ্ছে 40 180। বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এই কোণটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। এই কোণটা কত? 50 হবে। বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। এখানে সিডি বাহুটাকে বাড়িয়েছি, তাহলে এই কোণটা কি হবে? এটা বহিস্থ কোণ হবে। আর এটা হচ্ছে এই 50 ডিগ্রি হচ্ছে অন্তস্থ কোণ। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে আমার কোণ ও ডি ই, এই কোণটা দাঁড়াবে কত? 70 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, মানে 120 ডিগ্রি। অতএব
কোণ বিইডি, এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে 120 বাদ দেবো প্লাস 40 বাদ দেবো। 180 ডিগ্রি মাইনাস 160, উত্তর হচ্ছে 20 ডিগ্রি। 20 ডিগ্রি উত্তর হবে। কি করে করলাম? প্রথমে ছবিটাতে যেমন আছে সেটাই এঁকে নিলাম। এবার বি আর ডি যোগ করলাম। বিডি যোগ করলে কি হবে? ও বিডি ত্রিভুজটা কেমন হবে? ও বিডি ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ ও বি আর ওডিটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এই কোণটা 40 ডিগ্রি কোশ্চেন, এটা আমি ছবি দেখে বুঝতে পারছি। এটা 140 মানে এই কোণটা 40। তাহলে এই দুটো কোণ কত ডিগ্রি করে হবে? 70 70 করে হবে। 70 70 140, তার সঙ্গে 40 যোগ করলাম 180। এবার আরেকটা নিয়ম আমাদের আছে, বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। এই যে বাহুটাকে বাড়ালাম, এই যে বিডি বাহুটা বাড়ানো আছে, এর ফলে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ হবে। এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমান। এই 50 ডিগ্রি সমান। এই কারণে কোণ 70 অলরেডি ছিল আগের থেকে। 70 আর 50 মানে 120, মানে ও ডি ই কোণটা 120 ডিগ্রি। একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বিইডি কোণটা বের করলাম। 180 থেকে এদিকে 120 আর এদিকে 40 বিয়োগ করে দিয়েছি। এবারে 4 এর দাগের 7 নম্বর আমরা কি আছে? 4 এর দাগের 7 নম্বর। ত্রিভুজ এবি কারণ ত্রিভুজ ডিইএফ এর কোশ্চেন দেওয়া আছে এরকম, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ কত আছে? কোণ এবিসি সমান সমান কোণ ডিইএফ। তাই বল দেখি। এ গাতে ঘুমালে মেয়ে দেখছি। ওর কি করবে? না, ও চিকেন বডি দেখছি। চিকেন বডি দেখছি। চিকেন বডি মানে ওটা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর 7 এর দাগের অঙ্কটা ছিল এরকম, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর কি হবে? আরে ওরা কি বয়স কোথায় নেই? কি হবে না যাদের বয়স নেই তাদের বলে যদি এখন ছোট মজা মজা ফেল করে দেবো। এবিসি আর এটা ডিএফ কোণ এবিসি কোণ ডিএফ আর বলতে আর ডিইএফ কোণ এবিসি আর ডিইএফ এর সমান বলেছে। এবি বাই ডি এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই ইএফ। সরে গেল রে, কোথায় সে? এটা একদম পুরো বাজে। আরে স্যার মনে এবি সাইড উপরে চিতার ছবি তুলেছিস। আমার ছবি থেকে বুঝতে চিন্তা করছি স্যার তুলবে এখন। এই তো স্যার স্যার আমার ছবি তুলেছিস। হ্যাঁ মানে উঠে গেছে। এই দুটো সম্পর্ক দেওয়া আছে। হ্যাঁ এখানে কি করতে বলেছে? ঠিক করেছিস। ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিএফ 25 বাই 16 ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ সমান 25 বাই 16 বিসি
হাওয়াই BC 10 সেন্টিমিটার EF কত? এইটা থিটা লেস দেন 90 ডিগ্রি গ্রেটার দেন 0 ডিগ্রি। দেখাও যে sin থিটা প্লাস cos থিটা লেস দেন 1। আমরা এরকম একটা সমকোণ ত্রিভুজ করলাম, এই কোণটা থিটা, তাহলে এই কোণটা সাপেক্ষে ABC একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই বি কোণটা ধর 90 ডিগ্রি আছে, বি কোণটা 90 ডিগ্রি। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, এই কথাটা আমরা জানি তো। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এবি বাহু প্লাস বিসি বাহু গ্রেটার দেন কত? এসি বাহু হবে। ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি গ্রেটার দেন তৃতীয় বাহু। এসি দিয়ে ভাগ করে দিই, এবি বাই এসি বিসি বাই এসি গ্রেটার দেন কত? 1। সবাইকে এসি দিয়ে ভাগ করলাম। এদিকে তাকাতো, এবি বাই এসি মানে কি? লম্ব বাই অতিভুজ না? এবি তে সূক্ষ্মকোণের দূরের বাহুটা লম্ব, তাহলে এটা sin থিটা। আর এটা কি ভূমি বাই অতিভুজ? cos থিটা। এটা গ্রেটার দেন 1, এটা ভুল আছে, এটা গ্রেটার দেন 1 হবে, ওটা গ্রেটার দেন 1 হবে, ভুল আছে। এই অঙ্কটা দেখো, প্রদত্ত আছে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b সমান 1, sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b সমান 1, এটা দেওয়া আছে। এটা সম্ভব। এটা কখন সম্ভব? যদি তোমার a প্লাস b এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়। sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b সমান 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা কখন হবে? যখন ওই থিটা মানে 2 থিটা সমান 90 ডিগ্রি হবে আর কি। থিটা প্লাস থিটা সমান 90 ডিগ্রি হলে সম্ভব হবে। sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b সমান 1 আছে, তার মানে কি a প্লাস a আর b এর যোগফল 90 ডিগ্রি। দেখে এখানে যদি এখানে এই যে b এর মানটা কত? b এর মান 90 ডিগ্রি মাইনাসে, তাকাবে দেখে, b এর মান 90 ডিগ্রি মাইনাসে যদি এখানে বসাই, b এর জায়গায় 90 ডিগ্রি মাইনাসে বসাই, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a হয়ে যাবে না? এখানে যদি b এর জায়গায় 90 ডিগ্রি মাইনাসে বসাই, sin 90 মাইনাস a cos a হয়ে যাবে তো, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে। তাহলে a এখানে a প্লাস b 90 ডিগ্রি, আমরা কি cot a প্লাস b বলেছি, তাহলে cot a প্লাস b মানে cot 90 ডিগ্রি। cot 90 ডিগ্রি মান কত? cot 90 tan 90 ডিগ্রি ইনফিনিটি, cot 90 0 হবে, cot 90 ডিগ্রি মান 0। এই আমরা একটি ঘনকের ঘনফল, ঘনক মানে যার প্রতিটি ধাপ সমান, এরকম একটা ঘনক আছে, এই ঘনকটার ঘনফল দেওয়া আছে কত? এটা। তার ঘনকে যদি একটা বাহু যদি a হয়, ঘনকের একটি বাহু দৈর্ঘ্য যদি হয়, a কিউব সমান 1728 ঘনমিটার, এটা দেওয়া আছে। বাহুর কিউব সমান আয়তন 1728, এটা কি উৎপাদক করে ভাঙো, 1728 কত দিয়ে ভাঙবো? শেষে
শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। একে 4 দিয়ে ভাগ করব। 4 4 16, 17 থেকে 16 বদলে 1, 3 4 12, 4 দিয়ে গুণ 8, আবার 4 দিয়ে ভাগ করব। 4 10 40, 4 32, আবার 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে গুণ 8, 4 7 18, এরা 3 নিয়ে যাবে। তার মানে a কিউব সমান কত হবে? 4 গুণন 3 তার হোল কিউব। 4 এখান থেকে 3টে 4 থেকে একটা 4 নেব, 3টে 3 থেকে একটা 3, তাহলে a এর মান কত? 12 মিটার। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণ দৈর্ঘ্য বের করার সূত্র কি? বাহু গুণন √3। ঘনকের কর্ণ দৈর্ঘ্য বাহু গুণন √3। বাহু এখানে কত? 12 মিটার ইনটু √3। এটা উত্তর হয়ে যাবে 12 √3, 12 √3 মিটার। ঘনকের কর্ণ দৈর্ঘ্য। তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি, তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি, তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি। একটি ঘনকের তলগুলির ক্ষেত্রফলের সমষ্টি। একটা ঘনকের 6টা তল আছে, 6টা তলের ক্ষেত্রফল সূত্র কি? 6a স্কয়ার, 6 ইনটু a স্কয়ার। a মানে কত? 12 মিটার, তার হোল স্কয়ার। তাহলে 6 গুণ 12 স্কয়ার মানে 144 বর্গ মিটার। এটা গুণ করে দাও, উত্তর হয়ে যাবে 4 6 24 এর 4, 4 6 24, 8 2 26, 4 1 4 2 8, এত বর্গ মিটার। বুঝা গেছে? তুই এখানে একটি নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক মানে এরকম, এটা নিরেট অর্ধগোলক। আর একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। নিরেট গোলক মানে এরকম, এটা একটা নিরেট গোলক, এটা অর্ধগোলক আর নিরেট গোলক। তাদের নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। ব্যাসার্ধের অনুপাত, এদিকে তাকাও। এই যে নিরেট অর্ধগোলক আছে, এর ব্যাসার্ধটা বড় হাতের আর ধরছি, আর গোলকটার ব্যাসার্ধটা ছোট হাতের আর ধরছি। নিরেট গোলকের অর্ধগোলকের ব্যাসার্ধটা বড় হাতের আর ধরলাম, আর গোলকের ব্যাসার্ধটা ছোট হাতের আর ধরছি। প্রশ্নানুসারে এবং অর্ধগোলকের নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কে পারবে? বল। 3 পাই r স্কয়ার, 3 পাই বড় হাতের r স্কয়ার। গোলকের ব্যাসার্ধটা আর আছে, তার বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? গোলকের ব্যাসার্ধটা ছোট হাতের আর ধরেছি, তার বক্রতলের ক্ষেত্রফল আগের দিন লিখে দিয়েছি। বল। 4 পাই ছোট হাতের r স্কয়ার, 4 পাই ছোট হাতের r স্কয়ার। এটাই তো কোশ্চেনে বলেছে। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। এবার কি জানা যায়? অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত। তাকাও, এখানে পাই পাই কেটে দিলাম, বড় হাতের r স্কয়ার বাই ছোট হাতের r স্কয়ার ইকুয়াল টু 4/3। দুদিক থেকে যদি স্কয়ার রুট বর্গমূল চাপানো যায়, 4 এর বর্গমূল 2, 3 এর বর্গমূল হবে না √3। এটাই आंसर হবে 2:√3। এবার এখানে কি আছে? প্রশ্নানুসারে তাকাবে, প্রশ্নানুসারে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট প্লাস x100 এটা সমান কত আছে? এই তথ্যের গড় হচ্ছে x বার, এত ভাজিত 100 ইকুয়াল টু x বার। দেখতে লেখা যাবে কিনা? x1 x2 x3 x100 এদের গড় হচ্ছে x বার। তাদের এই তথ্যগুলোর সমষ্টিকে যদি 100 দিয়ে ভাগ করি, 100টা রাশি রয়েছে এখানে, এটা হলো।
এবার কি জানতে চাইছে? এদিকে তাকাও, x1 plus x2 plus x3 dot 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 plus x100 equal to 100 into x bar লেখা যাবে কিনা? কোনাকুনি গুণ করলাম, কার মান বের করতে, এই অংশটার মান বের করতে বলেছে। এবার দিকে তাকাবে, তাকালে দোষ নেই, x1 plus x2 plus x3 এটা এবার লিখছি কেন? এবার এইভাবে লিখি, x1 minus x bar plus x2 minus x bar x3 minus x bar x100 minus x bar। ডান দিকটা কি হবে? ডান দিকটা কি হবে? 100 x বার মাইনাস x বার 0 হয়ে যাবে। এখানে 100 x বার আছে মানে কি x বার x 100 বার আছে, তাহলে ওই 100টাকে এখানে এলাম, এই প্রথমটা আনলাম, দ্বিতীয়টা আনলাম, এরকম করে 100টা x বারকে বাদিকে নিয়ে এলাম, তাহলে এই ফলটা কত? 0 হবে। এখানে ব্যাপারটা আসলে মানে কি, মনে করো 3x বার যদি হয় তাহলে x বার প্লাস x বার প্লাস x 3 বার হবে, আর যদি 100 হয় তাহলে 100 বার হবে। তাহলে x1 এর সঙ্গে একটা x বার আনলাম, x2 এর পাশে আরেকটা x বার আনলাম, x3 এর পাশে আরেকটা x বার আনলাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার।